ডিপার্টমেন্টে কেন এলেন? আপনারা দেখছেন বেশ কয়েকটা দিন ধরে যেভাবে ভিন্ন রাজ্যে, সে উড়িষ্যা, মহারাষ্ট্র, আহমেদাবাদ, গুজরাট রাজ্য, বিভিন্ন জায়গাতে বাঙালি শ্রমিকদের উপরে অত্যাচার নেমে আসছে। বাংলায় কথা বলার জন্য তাদেরকে বাংলাদেশি তকমা দিয়ে মারধর এতদিন চলতো। এখন আমরা দেখছি প্রশাসনিকভাবে, রাষ্ট্রীয়ভাবে তাদের উপর দমনপীড়ন নামছে। শুধু অপরাধ তারা বাঙালি, বাংলায় কথায় বলে। গুজরাটে আমরা দেখলাম একটা ন্যাশনাল লেভেল নিউজ চ্যানেলে খবর করেছে, তাদেরকে যেভাবে রাস্তায় দড়ি বেঁধে নিয়ে গেছে, গরু ছাগলকে যেভাবে নিয়ে যায়, ঠিক এখন ভাবে নিয়ে গেছে তাদের পরিচয়পত্র, আইডেন্টিটি চেক করার জন্য। আমাদের কাছে প্রায় ফোন আসছে যে তাদের উপরে এরকম হচ্ছে, দমনপীড়ন হচ্ছে, তারা আতঙ্কিত আছে। এই আতঙ্ক থেকে তাদেরকে মুক্তি দিতে হবে। কিভাবে দেবো মুক্তি? আমার হাতে তো আর সরকারি পাওয়ার নয়। আমি একজন এমএলএ, আমাদের দলের মাত্র আমি একজন এমএলএ, সংযুক্ত মোর্চার আমি মাত্র একজন এমএলএ। তাই আমরা তড়িঘড়ি করে আমাদের পার্টির পক্ষ থেকে আজকে ওয়েস্ট বেঙ্গল লেবার ডিপার্টমেন্টের যেটা ভবন, সেখানে গিয়েছি, অফিসে গিয়েছিলাম। দুর্ভাগ্য আমাদের, ওখানের যিনি সচিব, এখন তিনি দীঘাতে আছেন। দীঘাতে একটি প্রোগ্রাম চলছে, কালচারাল সেন্টার উদ্বোধন আছে, সেখানে আছেন। এবং মিনিস্টার আস্তে আস্তে একটু টাইম লাগবে, মানে কখন 3টের পরে আসবে। আমরা 12টায় গতকালকে যথারীতি মেলও করেছিলাম, 12টায় আসবার টাইমও দিয়েছিলাম। মেলের আমার মনে হয় কোনো প্রতি উত্তর তারা দেয়নি। তো আমরা গিয়ে কনসার্ন যারা ছিলেন, যারা অ্যাসোসিয়েট ছিলেন, তাদের কাছে আমরা আমাদের দাবিটা উত্থাপন করেছি। প্রথম দাবির মধ্যে আমাদের প্রথম আছে, প্রতিটা রাজ্যে একটি করে নোডাল অফিসার নিয়োগ করতে হবে। এই দাবি আজকের নয়, আমি আজ থেকে 3 বছর আগে বিধানসভাতে রাজ্যের লেবার মিনিস্টারের কাছে আমি মেনশন করেছিলাম, পরিযায়ী শ্রমিকদের সুবিধার্থে মালদা, মুর্শিদাবাদ, দিনাজপুর, ক্যানিং এর যে সমস্ত মানুষজন বা রাজ্যের বিভিন্ন প্রান্তের যে ধরনের লাখো লাখো মানুষ ভিন্ন রাজ্যে কাজে গিয়েছে, তাদের সুবিধার্থে বেশ কিছু দাবি রেখেছিলাম। তার মধ্যে একটা গুরুত্বপূর্ণ দাবি ছিল নোডাল অফিসার নিয়োগ করা, কিন্তু এখনো পর্যন্ত নোডাল অফিসার নিয়োগ করেনি। আজকে আমাদের দাবির মধ্যে একটা দাবি যে অবিলম্বে নোডাল অফিসার নিয়োগ করা হোক, এবং সেই নোডাল অফিসার সেই স্টেটের চিফ সেক্রেটারি থেকে শুরু করে যারা মেকানিজম আছে, বা স্টেটের যারা মেশিনারিজ আছেন, বা স্টেটের যারা অথরিটি আছেন, তাদের সাথে কথা বলা, যে বাংলা কথা বলার জন্য যেভাবে পেরেশান করতে হচ্ছে সেইগুলো থেকে সুরাহা করা। সাথে সাথে ওই নোডাল অফিসার একটা লয়ার্সদের টিম তৈরি করুক, যে টিমের মাধ্যমে তাদের আইনি কোনো অসুবিধা হলে সেটাকে তারা ব্যাকআপ দেবে বা সহযোগিতা করবে। আমরা ডিমান্ড করেছি যে আমাদের রাজ্য থেকে, রাজ্যের একটা টোল ফ্রি নাম্বার আছে, এই সেন্টিক সমস্যা হলে, লেবারদের সমস্যা হলে যোগাযোগ করার, কিন্তু সেটা কোনো জনমানুষের সে প্রভাব নেই বা জানেও না, সেটা ভালো করে জানানো। এই মর্মে আমরা দাবি করেছি। আর একটা গুরুত্বপূর্ণ যেটা দাবি করেছি, যদি এই সমস্যা না নিরসন করতে পারে, তাহলে আমাদের রাজ্যে ওই যে আমাদের শ্রমিক ভাইদেরকে ফিরিয়ে নিয়ে আসা হোক, তাদের কাজের ব্যবস্থা করা হোক। এই দাবি আমরা আজকে আমাদের ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের পক্ষ থেকে এই দাবি আমরা লেবার ডিপার্টমেন্টে রেখেছি। আমার এখানে একটা প্রশ্ন থেকে যাচ্ছে, আমি তো করছি, কিন্তু বাকি শাসক দলের এমএলএরা কোথায়? আমি জানতে চাইছি, বিজেপির এমএলএরা কোথায়? যে বাঙালিদের জন্য বিজেপি এত কান্না কাঁদে, সেই এরা কোথায়? তারাও বাংলার যারা কাজে গিয়েছে মহারাষ্ট্রে, গুজরাটে, আহমেদাবাদে, সুরাটে, মিরাটে, তাদের সাথে উড়িষ্যাতে এই ধরনের আচরণ হচ্ছে, তারা কথা বলছে না কেন? আমি তাদের কথা ছেড়ে দিলাম। শাসক দলের মুর্শিদাবাদের এমপি এমএলএ গুলো কোথায়? মুর্শিদাবাদ থেকে সব থেকে বেশি পরিযায়ী শ্রমিক ভিন্ন রাজ্যে কাজ করে। দিনাজপুরের মানুষের কোথায়? ক্যানিং পূর্বের বিধায়ক কোথায়? ক্যানিং পশ্চিমের বিধায়ক কোথায়? ক্যানিং পূর্ব পশ্চিম থেকে প্রচুর মানুষ আহমেদাবাদে কাজ করছে, যেখানে তারা ক্ষতিগ্রস্ত হচ্ছে, তারা কোথায়? তারা কথা বলছে না কেন? সব নওশাদ সিদ্দিকীকে বলতে হবে, সব আইএসএফকে বলতে হবে। আমরা বলে যাচ্ছি, বলে যাব, কিন্তু শাসক দলে যারা আছেন তারা কি ব্যবস্থা গ্রহণ করেছেন? তারা এটার প্রতি উত্তর কি দিয়েছেন? আর প্রতিদিন আমাদের কাছে এত ফোন আসছে, আমরা অবাক হয়ে যাচ্ছি কিভাবে তাদের উপরে টর্চার চলছে। অপরাধ একটাই, বাংলা ভাষায় কথা বলে বলে।
বাংলাদেশে চিহ্নিত করে দেওয়ার চেষ্টা হচ্ছে, তাদের আইডি প্রুফ দেখানোর পরেও তাদের উপরে নাকি অত্যাচার নেমে আসছে, এই ধরনের কথা বলছি। তাহলে এর থেকে পরিত্রাণ পাওয়ার জন্য কেন আমাদের রাজ্য সরকার গুজরাট সরকারের সাথে কথা বলছে না? কেন আমাদের চিফ সেক্রেটারিকে দিয়ে গুজরাট সরকারের চিফ সেক্রেটারির সাথে কথা বলাচ্ছে না? বা আমাদের রাজ্যের প্রচুর সংখ্যক কিন্তু শ্রমিক গুজরাটে আছে, যদি তাদের চলে আসে গুজরাটের কিন্তু শ্রম ব্যবস্থা আপনার যে কলকারখানা যারা আছে কিন্তু তারা বন্ধ হয়ে যাবে। তাহলে আমাদের রাজ্যের একটা করা দরকার, এমওইউ করা দরকার গুজরাট সরকারের সাথে, যে আমার থেকে আমরা যেমন শ্রমিকদের পাঠাচ্ছি আমাদের নিরাপত্তার দায়িত্ব গুজরাট সরকারকে নিতে হবে। ঠিক যেভাবে গুজরাটের মানুষ আমাদের রাজ্যে এসে ব্যবসা বাণিজ্য করছে তাদের নিরাপত্তার দায়িত্ব আমাদের রাজ্য নিচ্ছে, ঠিক যেভাবে উড়িষ্যার মানুষ প্রায় 3 লাখ উড়িয়া সমাজের মানুষ উড়িষ্যা রাজ্যের মানুষ আমাদের পশ্চিমবাংলায় কাজ করে খাচ্ছে, তাদের নিরাপত্তার দায়িত্ব আমাদের রাজ্য নিয়েছে, তাদেরকে আমরা নিরাপত্তা দিচ্ছি, মানুষ নিরাপত্তা দিচ্ছে। তাহলে আমাদের রাজ্যের মানুষ উড়িষ্যায় আছে, আমাদের রাজ্যের মানুষ মহারাষ্ট্রে আছে, আমাদের রাজ্যের মানুষ গুজরাটে আছে, তাদেরও নিরাপত্তার দায়িত্ব সেই রাজ্যকে নিতে হবে। তো এটা তো একবার জোর গলায় কেন বলতে পারছেন না মাননীয় মুখ্যমন্ত্রী? তার সাথে সাথে লেবার মিনিস্টার, লেবার দপ্তর কেন বলতে পারছে না? বাঙালিদের উপরে এই ধরনের অত্যাচার নেমে আসবে, তারা চুপ করে থাকছেন কেন? আর সমস্ত বিধায়করা কি করছেন সেটা আমি জানতে চাইছি। এই যে বারবার আমরা দেখছি সব সময় প্রায় দেখা যায় কখনো পরিযায়ী শ্রমিককে পিটিয়ে হত্যা করা হচ্ছে। এর আগে আমরা দেখেছিলাম সাবির মল্লিককে পিটিয়ে হত্যা করা হয়েছে হরিয়ানাতে। বিভিন্ন জায়গায় এই যে বাঙালি শ্রমিকদের উপর অত্যাচার, বারবার এই খবর আসছে। শ্রমিকদের জন্য আলাদা সরকার ডিপার্টমেন্ট তৈরি করেছে, আলাদা ব্যবস্থা করেছে, তারপরেও কেন সেই সমস্যার সমাধান হচ্ছে না? ঘোড়ার ডিম আইওয়াস ছাড়া কিছু নয়, কাউকে একজনকে বসিয়ে রেখে দিয়েছে, এর থেকে বেশি কিছু দেখতে পাচ্ছি না। শ্রমিকরা জানেই না তাদের মাইগ্রেন্ট লেবারের জন্য আলাদা করে আইডি কার্ড বানানো যায়, প্রভিশন হয়েছে, সেটা আমার বিধানসভায় বলার জন্য। সেটা তো প্রচার করতে হবে, শ্রমিকের কাছে পৌঁছাতে হবে, কিছুই করছে না। আপনি সাবির মল্লিক হরিয়ানাতে মিথ্যা অপবাদে তার কিছুদিন পরে হরিয়ানা পুলিশ স্টেটমেন্ট দিয়েছে যে ওর বাড়িতে গোমাংস ছিল না, ছেলেটাকে খুন করলো। সোমনাথ দেবনাথ সাবির মল্লিককে খুন করার 1 সপ্তাহের মধ্যে মহারাষ্ট্রে তার গলা কেটে তাকে খুন করেছে। আমরা আফরোজের কথা ভুলে যাচ্ছি না, রাজস্থানে কিভাবে তাকে খুন করলো, রাজ্য সরকার তার পাশে দাঁড়িয়েছে। একটা 6000 টাকার মাইনে মাত্র সরকারি নাকি চাকরি দিয়েছে। মামলা কে লড়ছে? আফরোজের পরিবার। ওই সময় কেরালাতে গিয়ে বাঁকুড়ার যুবক হেমন্ত রায়কে খুন হতে হয়েছিল। সরকার কি করছে? এই ধরনের প্রায় হচ্ছে। কাশ্মীরে গত বছর 2 আগে সন্ত্রাসবাদীদের হামলাতে 6 জন মুর্শিদাবাদের পরিযায়ী শ্রমিককে খুন হতে হয়েছে। তা নিয়ে কোনো সরকারের হেলদোল আছে? বিভিন্ন জায়গায় দেখছি ম্যানহোলে গিয়ে কাজ করছে আমাদের বাঙালি শ্রমিকরা, লাশ হয়ে ফিরে আসছে। খাদানে গিয়ে কাজ করতে গেছে বীরভূমের, লাশ হয়ে ফিরে আসছে। এই ধরনের ঘটনা ঘটে যাচ্ছে। আর লেবার দপ্তর আবার নতুন কি একটা যুক্ত করেছে, শ্রমিক কল্যাণ পরিষদ নাকি, শুধু তাদের মাইনে দিচ্ছে কিন্তু আমাদের লেবারদের সেফটি সিকিউরিটি নিয়ে কোনো কথা বলছে না। দুর্ভাগ্য আমাদের, এত বাঙালি শ্রমিক অত্যাচার হচ্ছে, কথা বলছেন। একটা সময় ছিল ভিন্ন রাজ্য থেকে লোক ট্রেনে করে আসে, হাওড়া শিয়ালদায় নামলে কাজ পেয়ে যাবে। আর এখন আমাদের শ্রমিকদেরকে আমাদের রাজ্য ছেড়ে ভিন্ন রাজ্যে কাজে যেতে হচ্ছে কেন? আমাদের স্পেশাল ইকোনমিক জোনগুলোর অবস্থা কি? এই নতুন ইন্ডাস্ট্রি হচ্ছে না কেন? আমি বলছি না বড় ইন্ডাস্ট্রি করতে, স্মল ইন্ডাস্ট্রি হোক না। তারও কি ব্যবস্থা গ্রহণ করেছে? বছরে বছরে জনগণের ট্যাক্সের টাকা দিয়ে মৎস্য হচ্ছে বা কি বিজিবিএস হচ্ছে, বাণিজ্য সম্মেলন হচ্ছে। ইনভেস্ট যদি হয়ে থাকে তাহলে কাজ পাচ্ছে না কেন? আপনারা দেখেছেন বছর 2 আগে ট্রেন অ্যাক্সিডেন্ট হয়েছিল ভুবনেশ্বরে, উড়িষ্যাতে। তারা কোথায় কাজে যাচ্ছিল? তামিলনাড়ুতে, সাউথ ইন্ডিয়াতে, কি ধান বপন করার জন্য। আমাদের এখানে এবছরে পশ্চিমবাংলায় সব থেকে বেশি ভারতবর্ষের মধ্যে ধান উৎপাদন হয়েছে, যেটা দেখতে খবরে পাচ্ছি। তাহলে আমাদের রাজ্য ছেড়ে তামিলনাড়ুতে যাচ্ছে, কারণ আমাদের এখানে শ্রমিকের মজুদ দেয় না, মূল্যায়ন হয় না শ্রমিকের শ্রমের। এইগুলো তো লেবার দপ্তরে দেখার কথা, এগুলো তো রাজ্য দেখার কথা। তা না করে ধর্মীয় উন্মাদনা তৈরি করার জন্য এখন হইচই করছে। আমরা দেখলাম যে পালগাঁও ঘটনার পরে হরিয়ানাতে বেছে বেছে মুসলিম সম্প্রদায়ের যারা ফলমূল বিক্রি করছে তাদের দোকান কচুরিগুলো ভেঙে দিচ্ছে। এছাড়াও বিভিন্ন রাজ্যের, দেশের বিভিন্ন জায়গায় প্রশ্ন করা আমাদের দরকার মোদিজিকে, প্রশ্ন করা দরকার অমিত শাহজিকে, প্রশ্ন করা দরকার ডিফেন্স মিনিস্টারকে, প্রশ্ন করা দরকার র যারা চালাচ্ছে, প্রশ্ন করা দরকার এনআইএ যারা চালাচ্ছে, প্রশ্ন করা দরকার আইবি কে, প্রশ্ন করা দরকার ভারত সরকারকে। এইগুলো এত বড় অপদার্থ, এদের ব্যর্থতা ঢাকা দেওয়ার জন্য কিছু মানুষকে লেলিয়ে দিচ্ছে। প্রশ্ন করছে কার কাছে?
গরিব ফল বিক্রেতার মুসলমানের কাছে। প্রশ্ন করছে কাকে? গরিব শাল বিক্রেতা মুসলমানকে। প্রশ্ন করছে কাকে? গরিব চাওয়ালাকে। প্রশ্ন করছে কাকে? গরিব ঠেলাওয়ালা মুসলমানকে। প্রশ্ন করার দরকার ছিল মোদিজিকে, প্রশ্ন করার দরকার ছিল অমিত শাহজিকে যে এত বড় ঘটনা ঘটলো কেন, এত বড় ইন্টেলিজেন্স ফেলিওর হলো কি করে। যেখানে ঘটনা ঘটেছে পাকিস্তান থেকে প্রায় 200 কিলোমিটার দূরে, ওখান থেকে আসলো অস্ত্র শস্ত্র নিয়ে এখানে নির্বিচারে গুলি চালিয়ে আমার 27টা ভাইকে শহীদ করে দিয়ে আবার পাকিস্তান চলে গেল। আমাদের এখানে নিরাপত্তা বলায় তাহলে কিভাবে ছিল? আপনারা জানেন কাশ্মীরে প্রতি 5 মিটার 10 মিটার ছাড়া ছাড়া করে ফোর্স থাকে। শুধু তাই নয়, ওই যে পার্কের মধ্যে যে ভ্যালির মধ্যে ঢুকে হত্যাযজ্ঞ চালালো ওই খনিগুলো, ওই সন্ত্রাসবাদীগুলো, ওই সমাজের দুশ্মনগুলো, ওই বর্বরগুলো কিভাবে সুযোগ পেল? আপনারা যদি জানেন জেনে নেবেন, আমি বলে দিচ্ছি আপনাদেরকে। ওই যে কাউন্টারে ঢুকতে গেলে ঘোড়ায় চড়ে আসতে হয়, ঘোড়ায় চড়ে নামার সাথে সাথে ওখানে ফোর্স থাকে, তাদের আইডেন্টিটি জিজ্ঞাসা করে, কোথা থেকে আসছো না আসছো জিজ্ঞাসা করে। যখন আপনি টিকিট কেটে ঢুকতে চাইলেন, ওই যখন গেট দিয়ে ঢুকবেন ওখানে ফোর্স থাকতো, ওখানে ফোর্স আবার ওর টিকিটটা চেক করে, আবার ওকে আবার জিজ্ঞাসাবাদ করে। মানে ওখানে এমন একটা সিচুয়েশন রাখে যাদের মধ্যে কোনো খারাপ প্রবৃত্তি থাকে তারা বুঝে যায়। কারণ আমিও তো ফোর্স নিয়ে ঘুরি, আবার আমি ফোর্স নিয়ে ঘুরলে বলে নাকি আমাকে বিজেপি দিয়েছে। আমি সুপ্রিম হাইকোর্টে গিয়ে মামলা করে পেয়েছি, রাজ্য সরকারের কাছে ফোর্স চেয়েছিলাম দেয়নি, কেন্দ্র সরকারকেও বলেছিলাম আমাকে নিরাপত্তা দেওয়া হোক, দেয়নি। আমি অবশেষে মামলা করে পেয়েছি, এটা তৃণমূলের ভাইরা আবার মিসগাইড করে। যাক, যে আমার সাথেও ফোর্স থাকে, আমি কথায় কথায় জিজ্ঞাসা করি তাহলে আপনারা এত মানুষের মধ্যে বোঝেন কি করে? কিছু কথা বলেছে যে এইগুলো আমরা ফলো করলে বডি ল্যাঙ্গুয়েজ বা আরো কিছু আছে সেগুলোতে ধরা যায় যে এটা কি করতে পারে। তো স্বাভাবিকভাবে যারা আর্মি আছে ওখানে, যারা আধা সামরিক বাহিনী আছেন, তারা ওয়েল ট্রেন্ড ওখানে যারা থাকেন, তারা ওখানে ছিল না কেন? এবং যখন পার্কের মধ্যে ঢুকে টিকিট কেটে, পার্কের মধ্যে মাঝে মধ্যে फोर्सेर लोग এসে হঠাৎ করে জিজ্ঞাসা করে, आप कहां से आए हो, ठीक है, क्यों आए हो, ऐसा ऐसा ऐसा, আইডি কার্ড দিখাও, এরকম করে। অর্থাৎ 3টে লেয়ারে ওখানে চলে চেকিং। ওই দিনকে ছিল না কেন? প্রশ্ন থেকে যাচ্ছে। প্রায় এখন 8 থেকে 12 লক্ষ ফোর্স থাকে, ছিল না কেন? এই অপদার্থতা গুলো, এই ব্যর্থতা ঢাকার জন্য কেন্দ্র সরকারে কিছু সংখ্যক মানুষকে পাঠিয়ে মুসলিম গরিব মুসলমান ঠেলাওয়ালা, গরিব মুসলমান ফলওয়ালা, গরিব মুসলমানের বিরিয়ানির দোকান, গরিব মুসলমান যে আছে ভ্যান চালক, তাদের কাছে জিজ্ঞাসা করছে এই পাকিস্তানের জঙ্গি আসলো কেন, এই অ্যাটাক হলো কেন? ও জবাব দেবে না, দেশের প্রধানমন্ত্রী জবাব দেবে। অপদার্থগুলোর ক্ষমতা নেই প্রধানমন্ত্রীকে জিজ্ঞাসা করার, অপদার্থগুলোর ক্ষমতা নেই দেশের স্বরাষ্ট্রমন্ত্রীকে জিজ্ঞাসা করার, অপদার্থগুলোর ক্ষমতা নেই ডিফেন্স মিনিস্টারকে জিজ্ঞাসা করার। সেই অপদার্থতা ঢাকার জন্য কিছু অপদার্থর হাতে হয়তো টাকা পয়সা বা অবৈধ কিছু দিয়েছে, দিয়ে নিরীহ নিরস্ত্র সাধারণ মুসলমান গরিব মুসলমানগুলোর উপরে রাজত্ব করছে। আর এরা বলে মানে কি সবকা সাথ সবকা বিকাশ। বলছি আজকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দীঘার জগন্নাথ মন্দির উদ্বোধনে গেছেন। মুখ্যমন্ত্রী কাল থেকে আছেন, আজকে দীঘার জগন্নাথ মন্দিরের আজকে উদ্বোধন হবে। যেখানে পরিযায়ী শ্রমিকরা আক্রান্ত হচ্ছে তাদের ব্যাপারে খোঁজ নেই, আপনি দপ্তরে গেলেন অফিসার নেই, অফিসার সেই মন্দির উদ্বোধনে এখানে হচ্ছে কি কর্মীরা মানে সেই পরিযায়ী শ্রমিকরা তারা আক্রান্ত হচ্ছে, বিষয়টা নিয়ে কি বলবো? আমার ভাষায় বলবো না, আমি দিদির ভাষায় বলছি, দুদেল গায়েরা বোঝুন। এবার যাকে বিজেপি দালাল বলতেন, এই বিজেপির দালাল বিজেপির দালাল বিজেপির দালাল, তারাই ছুটে যাচ্ছে বাঙালি শ্রমিকদের উপরে অত্যাচার বন্ধের জন্য। আর যারা বলেছিল বিজেপিকে আটকাবো, তারা আজকে দপ্তর ছেড়ে গিয়ে দেখছি কোথায় কালচারাল সেন্টার উদ্বোধনে গেছে। একটু বোঝুন বাঙালিরা, বাঙালি ভাইরা বোঝুন, পরিযায়ী শ্রমিকরা বোঝুন আপনাদের স্বার্থে কারা আছে। আমি বলছি না যে আমি গিয়েছি বলে আপনি আমাকে ভোট দেন, মোটেও ওই শর্তে আমি ভোট নেবো না। কিন্তু আপনাদের আপনারা যখন বিপদে পড়েছেন, আপনাদের পাশে তো সরকারের থাকা দরকার। আপনারা বাইরে গিয়ে ছেলে বউ বিবি বাল বাচ্চা পরিবার পরিজন ছেড়ে গিয়ে ইনকাম করে নিয়ে আসছেন, তাতে পশ্চিমবাংলার অর্থনীতির চাকাটা ঘুরছে। এটা মাথায় রাখতে হবে, আপনাদের ইনকামে পশ্চিমবাংলার অর্থনীতির চাকাটা ঘুরছে। কিন্তু আপনাদের আজকে বিপদের মধ্যে আছেন, আপনাদের আইডেন্টিটি ক্রাইসিস চলছে, আপনাদেরকে গরু ছাগলের মতো রাস্তায় নিয়ে যাচ্ছে। এটা সেই জার্মানির নাৎসি বাহিনী ইহুদিদের এই ধরনের আচরণ করেছিল, সেই আচরণ হচ্ছে, হিউম্যান রাইটস ব্রেক হচ্ছে, কোনো কথা না, একটা স্টেটমেন্ট নেই। আমি অবাক হয়ে যাচ্ছি মুখ্যমন্ত্রীর মুখ থেকে, আমাদের অভিভাবিকার মুখ থেকে একটা স্টেটমেন্ট নেই যেটা অন্যায় হচ্ছে। আর বাঙালি তোমরা ভয় পেও না, আমার অফিসার আমি পাঠাচ্ছি, গুজরাট সরকারের সাথে কথা বলছি, আমি আমার অ্যাডভোকেট পাঠাচ্ছি, সব আমি করব। এবার প্রয়োজন আমি সবাইকে ফিরিয়ে নিয়ে এসে বাংলায় কাজ দেবো, এই বলার সাহস দেখাতে পারছে না।
দুর্ভাগ্য আমাদের এটাই, আর আমরা মেতে উঠেছি। এই যে এই বারবার শ্রমিকরা আক্রান্ত হচ্ছে, এর আগে আমরা দেখেছি, আগেই বলছিলাম যে পরিযায়ী শ্রমিক সাবির মল্লিককে পিটিয়ে খুন করা হলো, সে খুন হলো, এরকম আরো অনেক, আফরাজুল খুন হলো। এই খুন হয়ে যাবে, 6,000 টাকার মাইনে একটা চাকরি দিয়ে দেবে, কিন্তু মামলাটা কি লড়বে? আমি তো অনেক আগে বলেছি যে বাংলার শ্রমিকদের উপরে আফরাজুল, সাবির মল্লিক, অনেক লিস্ট আছে, সোমনাথ দেবনাথ, হেমন্ত রায় থেকে শুরু করে অনেক লিস্ট আপনি শেষ করতে পারবেন না, খুন হয়ে বাড়ি ফিরেছে। তাদের মামলাগুলো কে লড়বে? মামলা যদি রাজ্য সরকার লড়ে তাহলে তাহলে ওই যারা খুনি তারা শাস্তি পাবে। দুর্ভাগ্য আমাদের। আফরাজুলের খোঁজ নিয়ে দেখবেন, 6,000 টাকা মাইনে চাকরি করে, সরকারি চাকরি, মমতা ব্যানার্জি সরকার দিয়েছে 6,000 টাকা মাইনে। পৃথিবীর ইতিহাসে 6,000 টাকার মাইনে সরকারি চাকরি নেই, ভারতবর্ষের ইতিহাসেও নেই, পশ্চিমবাংলাতে নেই, কিন্তু আমাদের রাজ্যে দিচ্ছে। তো কথা হচ্ছে, ও মামলা লড়বে ওই টাকা দে না? ওনার বোন আছে, ওনার মা আছে, ওনার স্বামী আছে, ওনার একটা বাচ্চা আছে, এই পুরো ফ্যামিলিটাকে চালাবে বলুন? এই মামলাটা তো লড়ার দরকার ছিল রাজ্য সরকারের। যে আমি যেভাবে সুপ্রিম কোর্টে যাচ্ছে চোরদেরকে বাঁচানোর জন্য, সেভাবে তো গুজরাটে, সেভাবে তো হরিয়ানাতে, সেভাবে তো রাজস্থানে, সেভাবে তো মহারাষ্ট্রে, যে আমি সোমনাথ দেবনাথের হয়ে মামলা লড়বো, মহারাষ্ট্রে আমার উকিল যাবে, এই ব্যবস্থা গ্রহণ করছে কি করছে না? এরা শুধুমাত্র একটা ডেকে একটা চাকরি দেবে বলছে, কিন্তু চাকরিটা কি দেখুন, কন্ট্রাকচুয়াল। এই দিয়ে মানুষের মন বুলিয়ে দিচ্ছে, লাস্ট হয়ে বাড়ি ফিরে আসছে, যার যাচ্ছে সেই বুঝতে পারছে কি ক্ষতি হচ্ছে। তবু তো পরিযায়ী শ্রমিকরা যারা মরে যাচ্ছে, যারা বাড়ি গিয়ে মরে ফিরে আসছে, তাদের রাজ্য সরকার চাকরি দিচ্ছে, কিন্তু এই রাজ্য সরকার পুলিশ বা এই রাজ্য সরকারের গাফলতি বা এই রাজ্য সরকার যাদেরকে মারছে তাদেরকে তো চাকরিও দিচ্ছে, তাদেরকে খোঁজ খবর নিচ্ছে না। আমাদের পার্টির কর্মী মামলা চলছে, ছেড়ে কথা বলবো না। আবু সিদ্দিক হালদারকে, ওর বাড়ির পরিবারের সোনা চুরি হলো, ওকে অপরাধী বানানোর চেষ্টা হয়েছিল, ওর উপরে এমন শারীরিক অত্যাচার হয়েছে, জামিনটা টাকার বিনিময়ে হয়েছে, এটাও প্রমাণ আমাদের কাছে আছে। কয়েকদিনের মধ্যে মৃত্যুর করে ধরে পড়লো। তার পরিবার আজকে কি হলো? তরতাজা একটা ছেলেকে কোনো বিচার হচ্ছে? বিচার তো আমরা কোর্টে গেছি, কিন্তু পুলিশ মন্ত্রীর কি দরকার ছিল ওকে শোকাজ করে ওর বিরুদ্ধে ডিপার্টমেন্টাল কোয়ারি চালু করা? শুধু তাই নয়, গত 2 বছর আগে এক সপ্তাহে বারুইপুর পুলিশ ডিস্ট্রিক্টের আন্ডারে 5 জনকে খুন করেছিল। আমি বলছি খুন করেছিল, তাদের মৃত্যু হয়েছে। আর কলকাতা পুলিশের আন্ডারে একজন হয়েছিল, কলকাতা পুলিশের আন্ডারে যেটা ছিল তার ধর্মীয় পরিচয় হিন্দু, আর বারুইপুর পুলিশ ডিস্ট্রিক্টের আন্ডারে যে 5 জনকে খুন মারা গিয়েছিল তাদের পরিচয় হচ্ছে মুসলমান। এখন তারা বিচার পেয়েছে? তাদের মধ্যে কয়েকজনকে নাকি মদ খেয়ে নিজেদের মধ্যে মারামারি করে মরেছে, এই ধরনের নাকি কোর্টের রিপোর্ট জমা দিয়েছে। মানে মুসলিমকে মারলো পিটিয়ে, আবার সেই মুসলিমকে মাতালের সার্টিফিকেট পুলিশে দিচ্ছে। মানে পশ্চিমবাংলার মানুষের একটু ভাবা দরকার, কারকে ভরসা করে আমরা ক্ষমতায় বসিয়েছি। বা যারা বাইরে থেকে মরে আসে তাদের চাকরি দিচ্ছে, ভালো কথা, কোনো অসুবিধা নেই। বাসুদ্দিন সাবির মল্লিককে দিয়েছে, আফরাজুলকে বললেন দিয়েছেন, কিন্তু এই রাজ্যের যারা মরছে, এই রাজ্যের পুলিশ প্রশাসনের গাফিলতি যাদের মরছে, তাদের চাকরিও দিচ্ছেন, তাদেরকে প্রচারে আলোতে আনা হচ্ছে না। এটা কি বলতে যাচ্ছেন? বাইরে রাজ্যে বিজেপি রাজ্যেতে মেরে দিয়েছে, হই হচ্ছে। বিজেপি রাজ্যে কাজে গিয়েছিল, হরিয়ানাতে পিটিয়ে মেরেছে, বিজেপির দোষ। এখানে করতে হবে, মুসলমানদের মন পেতে হবে, মুসলমানদেরকে ভয় দেখাতে হবে। আমি চাকরি দিচ্ছি, মুসলমানরা বলবে দিদিমণি ঠিক আছেন, দাদামণি ঠিক আছেন করবে, ওই জন্য পাবলিসিটি নেবে। আর এখানে যে দিদির পুলিশই পিটিয়ে মেরে দিচ্ছে, কদিন আগে আমি আপনাদের বলি এনকাউন্টার হলো, ওই এনকাউন্টার নিয়ে আমি বলেছিলাম বিভাগীয় তদন্ত হোক। কদিন আগে ওই বঙ্গের উদয়ন গুহ মন্ত্রীর ড্রাইভার গাড়ি রাখা নিয়ে বচসা হয়েছিল, যাদের সাথে বচসা হয়েছে তাদের বাড়ি ঢুকে মহিলাকে পিটিয়ে মারলো, কোনো তদন্ত হয়েছে? তাদের পরিবারকে ক্ষতিপূরণ দিয়েছে, ওটা মুসলমান ছিল, কিন্তু এইটা মুসলমানদের ঘটনাটা কেন হাইলাইট করবে না? বছর 3 আগে শিকারি মোড়া পুলিশ কাস্টডিতে আদিবাসী সমাজের ছেলে পিটিয়ে মেরেছে, কোনো তদন্ত ঠিকঠাক হচ্ছে না? তারা ক্ষতিপূরণ পেয়েছে না, তার বাড়ির চাকরি পেয়েছে, কারণ ওটা আদিবাসী রাজ্যের মধ্যে, তো ভয় দেখিয়ে এদের ভোটটা নিয়ে নিতে হবে, এদেরটা হাইলাইট করা যাবে না। শেষ প্রশ্ন করবো আপনাকে, আমরা দেখতে পাচ্ছি যে আমরা যে সংবাদ মাধ্যমে কাজ করি, এই সংবাদ মাধ্যমের বর্তমানে বেশ কিছু সংবাদ মাধ্যম তারা এই মুসলিম সম্প্রদায়ের ছোট ভুলগুলোকে বড় করে দেখানো, মুসলিম সম্প্রদায়ের কোনো ভালো কাজ হলে সেগুলোকে দেখানো হচ্ছে না। ইভেন আপনি দেখতে পাচ্ছেন চারদিকে এই যে সংবাদ মাধ্যমের চতুর্থ স্তম্ভ বলা হয়, এই তাদেরকে এরকমই আচরণ হলে হওয়া উচিত। এটা আজকের নয়, এই রোগটা অনেক দিনের, এটা দীর্ঘদিনের রোগ। এখন কিছু
নিরপেক্ষতা বজায় রেখে নিউজ পোর্টাল এসেছেন ডিজিটাল মার্কেটে, তারা কিছুটা হলেও খণ্ডন করার চেষ্টা করছে। এটা অনেক দিনের রোগ যে মুসলিম সম্প্রদায়কে, যেখানে মুসলিম সম্প্রদায়কে দেখে দেওয়া যাবে সেখানে মুসলিম সম্প্রদায়কে দেখে, যেখানে আদিবাসীদেরকে দেখে দেওয়া যাবে আদিবাসীদেরকে দেখে, যেখানে দলিতকে দেখে দেওয়া যাবে দলিতকে দেখে। এটা হচ্ছে দীর্ঘদিনের রোগ। এটা ব্রাহ্মণ্যবাদীরা মুসলিম, দলিত, আদিবাসীকে কোনো জায়গায় মাওবাদী, কোনো জায়গায় জঙ্গি, তো কোনো জায়গায় দেশদ্রোহী হিসাবে প্রমাণ করানোর জন্য উঠে পড়ে লাগে। এরা কদিন আগেই বলছিল কাশ্মীরে যারা হয়েছে তাদের সন্ত্রাসবাদীদের ধর্ম নিয়ে বলছিল। সেই কাশ্মীরের জঙ্গিদেরকে আসতে সহযোগিতা কারা করেছে? এবং 200 টাকার বিনিময়ে পাকিস্তানি মহিলার হয়তো শরীর দেখবে, কি করবে, ঘোড়া ডিমের মাথা যেটাই হোক, হোয়াটসঅ্যাপে ভিডিও কল করবে কি অডিও কল করবে কি চ্যাট করবে সেটা আমি বলছি না, তার বিনিময়ে কি অর্থের বিনিময়ে বিহারের বাসিন্দা পাঞ্জাবের ভাটিন্ডা থেকে অ্যারেস্ট হলো, তার ধর্মীয় পরিচয় আর কোনো নিয়ে আলোচনা হচ্ছে না। সে দেশদ্রোহী নয়? সে সন্ত্রাসবাদীদের থেকে কতটা কম? যারা এসে গুলি চালাচ্ছে যে সন্ত্রাসবাদী, তারা যেমন তাদেরকে গুলি চালাতে সহযোগিতা যারা করছে তারাও একইভাবে সন্ত্রাসবাদী আমি মনে করি। তাই তাদের ধর্ম নিয়ে কথা চর্চা হচ্ছে না। এটা একটা সুকৌশলে দীর্ঘদিন ধরে যেখানে মুসলমানদেরকে দেখে দেওয়া যাবে মুসলমান বলে তার ধর্মীয় হবে, যেখানে আদিবাসীদেরকে দেখে দেওয়া যাবে। আপনারা দেখেছিলেন জুনিয়র ডক্টরসরা যে আন্দোলন করছিল তিলোত্তমা বোনের জন্য, তখন একটা ঝাড়গ্রামের একটি ডক্টর অনিকেত মাহাতো ব্যাপক আন্দোলন করছে, আমি ওনাকে সম্মান জানাই। কিছু ব্রাহ্মণ্যবাদীরা কি বলেছিল? মাওবাদী বলেছিল। খেয়াল আছে কি আপনাদের? পরে প্রত্যাহার করেছে অসভ্যটা, কিন্তু কেন মাওবাদী বলেছিল? সহ্য করতে পারছিল না। ঝাড়গ্রাম থেকে মাহাতো সম্প্রদায়ের একজন উঠে আসবে, কলকাতাতে তিনি দাপিয়ে আন্দোলন করবে, এটা তো কলকাতা, ঝাড়গ্রামে জঙ্গলে থাকবে, ওরা কেন এখানে আসবে? এই যে প্রবণতা বইয়ে পড়েছে, ওই জন্য মাওবাদী হয়ে গেল। ঠিক একইভাবে মুসলমানরা মেন স্ট্রিম পলিটিক্স করবে, হ্যাঁ, তা ওরা তো চেয়ারের নিচে বসে থাকবে, ওই ব্রাহ্মণবাদীদের পায়ের নিচে বসে থাকবে। এই আদিবাসী এই করবে, এই দলিতটা উঠে আসবে, হরিচাঁদ গুরুচাঁদ ঠাকুরের যারা মান্যওয়ালা তারা মেন স্ট্রিম পলিটিক্স করবে। অত সহজ নয়, খোঁজ নিয়ে দেখুন তো। আমি বিজেপি নেতার কথা বলছি, ওনার যে বিজেপি নেতা আছে শান্তনু ঠাকুরের কি অবস্থা দলের মধ্যে, বিজেপি দলের মধ্যে কি অবস্থা, খোঁজ নিয়ে দেখুন তো। কেন? উনি হচ্ছে পিছনে নমশূদ্র হওয়ার জন্য। এটা দীর্ঘদিন হয়ে আসছে, তার মিডিয়া সেটাকে বেশি করে মার্কেটিং করিয়ে দিচ্ছে। একজন বুদ্ধিজীবী মানুষ বলেছিল যে 100 জন সন্ত্রাসবাদীর থেকে একজন ভাষা সন্ত্রাসী সংবাদ খাতেন না। আমি এটুকু শুধু বলবো, 100 জন মূর্খ জঙ্গির থেকেও শিক্ষিত মানুষ যারা সমাজে হিন্দু মুসলমান দলিত আদিবাসী লড়িয়ে দেওয়ার চেষ্টা করে আরো ভয়ঙ্কর।